ঢিলে দুই পাখি মেরেছেন, সেটার সত্যতা ক্রমান্বয়ে হয়তো আপনারা খুঁজে পাচ্ছেন। একদিকে জামাতের বক্তব্যে মনে হচ্ছে তারা ডক্টর ইউনূসের প্রতি অনাস্থা জানিয়ে দিয়েছে, পাশাপাশি বিএনপি তার রাজনীতিতে সবচেয়ে বড় ভুলটা করেছে বলেই আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। বিএনপির ভুল কি কি, জামাতের লাভ কি কি, ইউনূস হাঁটছেন কোন পথে, এই তিনটি বিষয়কে আমরা বিশদ আলোচনা করতে চাই। শেষ পর্যন্ত কি দেখা গেল, একটা গিট্টু লেগে আসছে। গিট্টুটা ভাই সহজ সুতার হইতো, যদি সুতার গিট্টু হইতো তাহলে ভাই নখ দিয়া খোটায় খোটায় খোলা যায়, কিন্তু গিট্টু যদি হয় ভাই দড়ির, তখন তো ভাই দাঁত দিয়া খুলতে হবে। ডক্টর ইউনূস স্যারও ভাই দাঁত দিয়া ওই গিট্টু খুইলা দিছে। হ্যাঁ ভাই, যারা ভালো ছিল আওয়ামী লীগের, এরা এখন তাবলিগে যায়, এরা কয় আওয়ামী লীগ একটা পচা দল। আর যারা শয়তান, এরা বিএনপির ভিতরে ঢুকছে, কিছু কিছু এনসিপির ভিতরে খোঁচাখুচি করে। আওয়ামী লীগ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সবাইকে প্রশ্ন করতে হবে, আমাকে প্রশ্ন করেন না আপনারা যে টাকা কোথায় পাই, প্রশ্ন সবাই করে, আমরা এক্সপ্লেনেশন দিতে হয়। আপনাকে আপনার দলের প্রধানকে ওইটা জিজ্ঞেস করার আপনার হিম্মত থাকতে হবে যে টাকা কোন জায়গা থেকে আসে। এখন আপনি আমার সময় হচ্ছে মানে খুশি, কিন্তু আপনার দলের নেতাকে প্রশ্ন করলে আপনি বিলা হয়ে যাবেন, এটা তো হইতে পারে না। হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওর শুরুতে আপনারা ভিডিওর বিশেষ কিছু অংশ আপনারা অলরেডি দেখে ফেলেছেন, বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আকর্ষণীয় হতে চলেছে। তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের ভিডিওটি পুরোপুরি আপনাকে দেখতে হবে এবং প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো শুনতে হবে। তাহলে আপনারা বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভয়ঙ্কর কিছু তথ্য জেনে যাবেন। তো সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখতে থাকুন এবং শুনতে থাকুন প্রত্যেকটি বিশ্লেষকের কথাগুলো। তো চলুন তাহলে আর কথা না বাড়াই, আর বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। মনে আছে আপনাদের একটা পিচ্চির কথা, পথ শিশু 5 কেজির বোতল, পানির বোতল টানতে পারতেছিল না, তাই হয়ে যাইতেছিল। কখন? ওই 36 দিনের কথা বলতেছি। ওই 36 দিনের যে কোনো একদিনের ঘটনা। সবাইকে পানি দিতেছিল। জানি না এই পথ শিশু এখন কোথায় আছে, ও কি খবর রাখে আমরা কি করতেছি, হ্যাঁ বর্তমান সরকার কি করতেছে বা রাজনীতিবিদরা কি করতেছে। ও তো ওদিন শেখ হাসিনার পিছনে লাগছিল কেন? জুলুমের শিকার হয়েছে, নিশ্চয়ই সে হয়েছে, অথবা তার বাপ হয়েছে, তার মা হয়েছে, অথবা সে নিজের চোখে দেখছে। হ্যাঁ দেখছে হয়তো কোনো পুলিশ কাউকে পিটাইতেছে অন্যায়ভাবে। এসব ঘটনা তো ঘটছে গত 15-16 বছর। ওরকম জুলুমের শিকার হয়তো নিজে হয়েছে অথবা নিজের চোখে দেখছে, যার জন্য জীবনের ঝুঁকি নিয়ে সবাইকে পানি খাওয়াইতেছিল। কিন্তু সেই পানি কিন্তু এখন আমরা বৈশা খাইতেছি, এসির মধ্যে বৈশা। হ্যাঁ বোতলের সামনে রাইখা পানি খাইতেছি, আলুর চিপস খাইতেছি, চা খাইতেছি, কফি খাইতেছি, হট কফি, কোল্ড কফি। তারপরে মিটিং চলতেছে তো চলতেছে, চলতে চলতে ভাই 15 মাস পার করে দিছে। শেষ পর্যন্ত কি দেখা গেল, একটা গিট্টু লেগে আসছে। গিট্টুটা ভাই সহজ সুতার হইতো, যদি সুতার গিট্টু হইতো তাহলে ভাই নখ দিয়া খোটায় খোটায় খোলা যায়, কিন্তু গিট্টু যদি হয় ভাই দড়ির, তখন তো ভাই দাঁত দিয়া খুলতে হবে। ডক্টর ইউনূস স্যারও ভাই দাঁত দিয়া ওই গিট্টু খুইলা দিছে। হ্যাঁ ভাই, গিট্টু খুইলা দিছে। দেখেন ওনার হঠাৎ করে আইসা 13 তারিখে ভাষণ দেওয়া, ওই হঠাৎ দেওয়া ভাষণটা বুঝতে বুঝতে ভাই 2 দিন চলে যাইতেছে। কে কি রিয়াকশন দিবে ঠিক মতো বুঝতে পারতেছে না। কারণ কি জানেন, ওনারা যে গিট্টু লাগাইছে, ওনারা মনে করছে এই গিট্টু ডক্টর ইউনূস স্যার কোনোদিনই খুলতে পারবে না, কিন্তু উনি এমন এক কায়দায় গিট্টুটা খুলছে, ওই গিট্টু এখন মানুষের মাথার মধ্যে ঢুকে গেছে। হ্যাঁ ভাই, আমাদের মাথার মধ্যে গিট্টু লেগে গেছে। দেখেন ওই যে হ্যাঁ না ভোটটাকে নিয়ে গেছে এমন একটা জায়গায়, ওর মধ্যে ক খ গ ঘ। এখন দেখেন এই ক খ গ ঘ পড়ার সময় আছে কার? সময় আছে। আর ওইখানে এমন কিছু লেখা আছে যেগুলো পড়তে গেলে না আপনার মাথার মধ্যে গিট্টু লেগে যাবে, কিন্তু গিট্টু লাগার কোনো কিছু নাই। এটা হলো একটা প্যাস গুজের খেলা। হ্যাঁ ভাই, দাবার চাল। এই ব্যাপারটা পুরো নির্বাচনের সময় যায় দাঁড়াবে কি জানেন, হ্যাঁ না ভোটে। এখন অনেক রকম আলোচনা হবে, শেষে যায় দাঁড়াবে শুধু হ্যাঁ আর না। হ্যাঁ ক খ গ ঘ সবকিছুর মধ্যে হ্যাঁ আর না এক জায়গায়। হ্যাঁতে আসেন না নাতে আসেন, আপনার দলের লোক আপনার বুঝাই দিবে, না বলিস না লিখে দিবি, নাতে টিক দিবি। আর যারা হ্যাঁ পক্ষের তারা কানে কানে বলে দিবে তোরা এত কিছু পড়ার দরকার নাই, খালি হ্যাঁতে টিক দিয়ে চলে আসবি। এইটাই হবে। আর এটা কে চাইছিল? এটা কিন্তু বিএনপির চাওয়া ছিল, যার জন্য বিএনপি সন্ধ্যার সময় আইসা থ্যাঙ্কস জানাইছে, স্বাগতম জানাইছে, ধন্যবাদ জানাইছে ডক্টর ইউনূস স্যারকে। কিন্তু প্রথম যে রিয়াকশনটা ছিল সালাউদ্দিন আহমেদ স্যারের, আয় হায়, ওই রিয়াকশনটা তো পুরাই ছিল আবার প্রতারণার মতো। হ্যাঁ, কারণ উনি বলছিল এখানে উনি সিগনেচার করতেই পারেন না, এটা ভুল সিগনেচার করছে, এটার কোনো অধিকার নাই ওনার, এরকম জাতীয় একটা কথা বলছে। যাই হোক, মানে মাইনা নেয় নাই, কিন্তু সন্ধ্যার সময় দেখা গেছে স্বাগতম। আবার এদিকে দেখেন যারা বলছিল ঘি যদি সোজা আঙুলে না আসে আঙুল বাঁকা করব এবং ঘি আমাদের লাগবেই, সে ঘিটা কি ছিল? হ্যাঁ না ভোট। নির্বাচনটার আগে, মানে জাতীয় নির্বাচনের আগে হ্যাঁ না ভোট, এবং এই নভেম্বরেই চাইছিল। আরো 4টা 5টা দাবি ছিল, কিন্তু এটা ছিল প্রথম দাবি।
কিন্তু আজকে ওনাদের রিয়াকশন কি? একটু ঠান্ডা ঠান্ডা, একটু ঠান্ডা ঠান্ডা। মনে হয় মাইনা নিবে, মাইনা না নিয়ে কোনো উপায় নাই। কারণ কি জানেন, আপনারা নিজেরা কেউ তো সমঝোতায় আসতে পারেন নাই, একটা জায়গায় আসতে পারেন নাই। ইউনূস স্যার তার খেলাটা খেলা দিছে। কিভাবে খেলাটা খেললো? ওনার মেইন টার্গেটটা কি ছিল বলেন তো? এই যে 8 তারিখে আইসা ফ্রান্স থেকে বসে গেল বাংলাদেশের চেয়ারে, ওনার মেইন টার্গেটটা কি ছিল? প্রথম মেইন টার্গেটটা ছিল জুলাই সনদপত্র। তারপরে ভাই একটা টাইমে উনি বুঝতে পারছে যে না, এই 1 নম্বরের সাথে আরেকটা 1 আছে। সেটা কি? শেখ হাসিনার বিচার। সেটা কইরা যাইতেই হবে আমাকে। যার জন্য দেখেন 13 তারিখে শেখ হাসিনার লকডাউন এবং বিচারের রায় হবে হবে একটা ডেট দিবে। সেইটার কারণে কি হুলস্থুল কাণ্ড বাধায় ফেলাইছিল। এই আলোচনাটা গত 2-3 দিন, মানে 13 তারিখের আগের 2-3 দিন এমনভাবে উচ্চতে উঠতেছিল, মনে হয় শেখ হাসিনাই বাংলাদেশে। ঠিক ওই টাইমে ঘোষণা আসলো যে প্রধান উপদেষ্টা একটা ভাষণ দিবে, কিন্তু কোনো টাইম জানাইলো না। হঠাৎ করে দেখলাম দুপুরবেলা। আমরা অতীতে দেখে আসছি সবসময় বিকালটা বাইছা নেয়, বিকালে উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীরা ভাষণ দেয়। এটা হঠাৎ দুপুরে। দুপুরে কেন? টোটাল আলোচনাটা যেন উনাকে নিয়ে হয়। হ্যাঁ, ডক্টর ইউনূস স্যার ভাষণ দিবে, আর ওইটা সারা বাংলাদেশ কেন, সারা বিশ্ব থেকে যে যেখানে বাঙালি আছে, আমাদের প্রবাসী ভাই বোনেরা ওইটা তো দেখবেই। সবাই মনটা চলে গেল ওইখানে। 13 তারিখে লকডাউন ভুইলা গেল। শেখ হাসিনা এখানে ফেলুর ভাই। উনার মেইন টার্গেটটা কি ছিল জানেন? শেখ হাসিনার এইটা আটকানো না। উনি তো জানেই রায় হবেই, কিন্তু একটা রাজনীতি করতে চাইছিল। সেটা কি জানেন? ওই যে ওনার দল কানা, যারা দল কানা না, ঠিক, এটা তো টাকা দিয়া করছে। আমরা তো দেখছি এর মধ্যে 50,000 টাকা দিলে 2টা বাসে আগুন, এবং আরেকজন 500 টাকা না 1000 টাকা নিয়ে ক্ষমা চাইতেছে, বলতেছে যে ভাই আমি ওদের নাম বলতে পারবো না। আরো 10-12 জনের নাম জানে যে আমি যদি নাম বলি আমারে মাইরা ফেলাইবো। আমার কাছ থেকে তাদের নাম শুনতে চায় না ভাই, আমারে মারেন, অসুবিধা নাই, নাম বলতে চায় না। বুঝছেন তো? কারণ জানেন মায়া, পুলিশ ছেড়ে দিলে ওদের কাছে গেলে তো ভাই ওরা মাইরা ফেলাইবো তারে নাম বললে। দেখছেন কি অবস্থা দেশের ভিতরে ভিতরে। কিন্তু ডক্টর ইউনূস স্যার কিন্তু এইসব টেনশন করে না। ওনার মুখে কিন্তু হাসি, কনফিডেন্স কি বলে কিভাবে দেখেন না? সুন্দর একটা নির্বাচন হইতেই হবে, এবং এই নির্বাচনটা সবাই ঈদের মতো উপভোগ করবে। ঈদ আসতেছে, ঈদের আগে আরেকটা ঈদ। চিন্তা করেন, তার মানে কি কোনো একটা বিশ্বাস তো ওনার আছে। আর ওই বিশ্বাসটা কি জানেন? ওই যে 17 তারিখে বিচারের রায়টা হয়ে যাবে, যেটা ওনার মেন টার্গেট। আর মেন টার্গেট কি? জুলাই সনদপত্রের ঘোষণা। ঘোষণা তো হয়ে গেছে ভাই, আপনারা কি দেখতে পাচ্ছেন না? নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। হ্যাঁ না ভোটের মধ্যে ঘোষণা চলেই আসবে, আর ওই হ্যাঁ না ভোটের মধ্যে হ্যাঁ জয়যুক্ত হবে। এটা মাথায় রাখেন, হ্যাঁ জয়যুক্ত হবে। কেন বলতেছি? কারণ কি জানেন? মানুষ ওই যে পথ শিশুর কথা ভুলে নাই। আমরা রাজনীতিবিদরা ভুলে যেতে পারি। ওই যে পথ শিশু 5 লিটারের পানি টাইনা নিয়ে যায় সবাইকে খাওয়াইতেছিল, তাদের কথা ভুলতে পারে না। ওই যে একজন বৃদ্ধ ইট ভাঙতেছিল আর সবাই হাতে ইট তুলে দিতেছিল, আর ওদিক থেকে গুলি আসতেছিল। এই কথাগুলা সাধারণ মানুষ ভুলে নাই তো ভাই। সাধারণ মানুষ ওই হ্যাঁকেই ভোট দিবে। তার মানে কি জানেন? হ্যাঁ জয়যুক্ত হবে। এরপরও কিন্তু ভাই আরো অনেক সংস্কার হয়েছে, যেমন পিআর সিস্টেম, উচ্চ কক্ষ। আবার সেটাও কি জানেন? এই যে আমরা যে ভোট দিব, ওই ভোটের সংখ্যা অনুযায়ী, অর্থাৎ আমাদের ভোটটা গণনা কইরা ওইখান থেকেই উচ্চ কক্ষের জন্য 100 জন বাছাই করা হবে। দেখছেন সংস্কার তো হয়েছে, এটাও মাইনা নিতে বাধ্য। কিন্তু এইটা ছিল আবার জামাতের দাবি, সেখানেও কিন্তু পূরণ করছে। আর হ্যাঁ না ভোট চাইছিল জাতীয় নির্বাচনের সঙ্গে বিএনপি, সেটাও পূরণ করছে। কিন্তু দস্তখত করে নাই, সাইন করে নাই কে? জাতীয় নাগরিক পার্টি। তারা কিন্তু চুপচাপ। তাদের খুব একটা রিয়াকশন কিন্তু আমরা পাচ্ছি না। কিন্তু তাদের একটা মতামত আগেই তারা জানাইছিল। সেটা কি? যে গণভোট জাতীয় নির্বাচনের সঙ্গে হোক, এতে তাদের কোনো আপত্তি নাই, এরকম একটা আভাস কিন্তু তারা দিছে। তার মানে কি ডক্টর ইউনূস স্যারের মনের কথা তারা জানলো কেমনে? প্রশ্ন চলে আসে না? বন্ধুত্ব আছে, যোগাযোগ আছে। ডক্টর ইউনূস স্যার কি কি বলবে এটা কিন্তু ওনারা জানে বলেই আগে থেকেই এই ব্যাপারে কোনো জোর দেয় নাই। যে জোরটা দিছিল জামাতে ইসলাম এবং 8 দল, ওই জোরটা কিন্তু এনসিপি দেয় নাই। এনসিপি এখন চুপচাপ কেন? কারণ ওই যে জুলাই সনদপত্রের ঘোষণা হইতে কোনো রকম বাধা নাই। এই নির্বাচনের পরে এই দায়িত্বটা কাদের উপরে পড়বে জানেন? ওই যে পিআর সিস্টেমে যারা উচ্চ কক্ষে যাবে, ওই 100 জনের উপরে পড়বে। নিম্ন কক্ষ থেকে ওইখানে প্রস্তাব যাবে, ওই প্রস্তাব ওনারা পাস করবে। এইভাবেই পাস হয়ে যাবে, কোনো রকম প্রবলেম হবে না। কারণ কি জানেন? এই নির্বাচনে কেউ যদি মনে করে ওনারা একাই চলে যাবে, এটা খুব ভুল হবে, খুব ভুল ধারণা হবে। কেউ একা যাইতে পারবেন না, হাড্ডাহাড্ডি লড়াই হবে তো ভাই, হাড্ডাহাড্ডি লড়াই হবে। কিন্তু এর মধ্যে এনসিপির ভূমিকা কি? এনসিপির ভূমিকা কি আমরা বুঝতে পারবো। এনসিপির কি ভূমিকা এটা বোঝা যায়। এনসিপির ভিতরে একটুখানি গিট্টু লাগছে ভাই। ওই গিট্টুটা আবার দাঁত দিয়া খোলার দরকার নাই, হাতের নখ দিয়া খোটায় খোলা যাবে। কারণ ওনাদের মাঝখান থেকে একটা স্ট্যাটাস আসছিল যে ওহে আসিফ মাহমুদ সবুজ একটি আসনের জন্য নিজের কি জানি বেচা দিও না, ব্যক্তিত্ব নাকি আমাদের এনসিপির বিবেক, এমন কিছু নাকি স্বাধীনতার বিবেক, এমন কিছু বুঝাইছিল যে বিক্রি করে দিও না একটা আসনের জন্য। মানে ওই যে 10 আসন, ওই 10 আসনের ইঙ্গিত দিছে। আর আমরা জানি বিএনপি ওইখানে কাউকে এই পর্যন্ত দেয় নাই। তার মানে তলে তলে কি আসিফ মাহমুদ সবুজ বিএনপির সঙ্গে হাত মিলাইছে? কেন এই কথাটা বলতেছি? দেখেন সৈয়দ আব্দুল্লাহ তায়ের সাহেব একটা কঠিন কথা বলছে। সেই কঠিন কথাটা এর আগেও বলছিল যে আমাদের কাছে অনেকে টেলিফোন ভয়েস আছে, হ্যাঁ প্রমাণ আছে বলছিল। এখন বলছে
তিনজনকে পদত্যাগ করতে হবে। ওনাদের দাবি এই ভাষণের পর অন্য কোনো দাবি সামনে আনে নাই। মেইন দাবি তিনজনকে পদত্যাগ করতে হবে, কারণ এই তিনজন বিএনপির ঘরানার, এটা বুঝাইছে উনি। এখন এই তিনজন কে, এটা বিরাট প্রশ্ন না? আমাদের অনেকেরই ধারণা এমন আসতে পারে আসিফ নজরুল সাহেবের কথা আসতে পারে মনে মনে, কারণ আসিফ নজরুল সাহেবকে নিয়ে আমরা অনেক নেগেটিভ কথা শুনছি, সত্য না মিথ্যা এটা তো আমরা জানি না। ওই শোনা থেকে একটা ধারণা তো করতেই পারে সাধারণ মানুষ। আর কে আরেকজন হইতে পারে কে জানেন? ওই যে মাস্টার মাইন্ড মাহফুজ আলম। এটা কিন্তু আমার ধারণা, মানুষের কথা শুনে বলতেছি, এটা যে হবে তা না, কিন্তু হইতে পারে, কারণ উনি কিন্তু বলছিল মওদুদি আরেকটা ইসলামিক দল দরকার নাই, মওদুদি স্টাইলের আরেকটা ইসলামিক দলের দরকার নাই। তার মানে কি কবে বলছিল এই কথাটা? যেদিন ওনারা একটা সমাবেশ ডাকছিল এবং আমরা শুনছিলাম এনসিপি ওইখানে যাবে, হঠাৎ করে শুনলাম এনসিপি যাবে না। কেন? ওই যে মওদুদি স্টাইলে আরেকটা ইসলামিক দল দরকার নাই, এই কথাটা মাহফুজ আলম বলছিল। আর এমনও শোনা গেছে ওনার ফাদার নাকি বিএনপি করে, এরকম গুজব শুনছি না? গুজব না সত্য আমি জানি না, আপনারা ভালো বলতে পারেন। তার মানে কি এই দুজন, আরেকজন ওই যে 10 আসন আসিফ মাহমুদ সবুজ, তিনজন, এই তিনজন কি না? নাও হইতে পারে। এই তিনজন হইলে ভাই খুব কষ্ট পাবো, হ্যাঁ খুব কষ্ট পাবো। ওনারা বলছে হ্যাঁ এই তিনজনের নামে আমরা চিঠি দেবো, চিঠি পাঠাবো, যদি তিনজনকে বহিষ্কার না করে তাহলে আমরা মিডিয়ার সামনে তাদের নাম প্রকাশ করে দেবো। আমরা নামের জন্য অপেক্ষা থাকি। আমি যেটা চিন্তা করছি এটা যেন না হয়, হইলে খুব কষ্ট পাবো ভাই। তাহের সাহেব সরাসরি জানাই দিছে ওই তিনজনকে যদি বহিষ্কার না করা হয় তাহলে কিন্তু আমরা মিডিয়ার সামনে তাদের নাম বলে দিব। এখন প্রশ্ন উঠছে বাকিরা যারা আছে তারা কি ইসলামিক পন্থী? এই প্রশ্ন চলে আসে না? যে কেউ তো এই প্রশ্ন করবে, ওই তিনজনকে কেন খুঁজে বের করলো, অন্যদেরকে না কেন? অন্যরা কি জামাতের পক্ষে? না, এরকম কিছু না। ওনারা নিশ্চয়ই সবাই নিরপেক্ষ, এই তিনজন নিশ্চয়ই নিরপেক্ষ না। আর এই তিনজনকে আমি যেটা বলছি এটা মাথায় নিয়েন না, এটা তো আমি মানুষের কথা শুনে বলছি। দর্শক, একটা বিষয় খেয়াল করেন যে এই যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিল, একটা এমনভাবে ভাষণ দিল যেখানে মোটামুটি সবার দাবি কিছুটা পূরণ হলো, আবার অনেকটা পূরণ হলো না। এখন করার কিছু নেই। বিষয়টা হলো রাজনৈতিক দলগুলো কি করলো। রাজনৈতিক দলগুলো আবার কিন্তু ব্যর্থ হলো। এইটা একেবারে আঙুল দিয়ে দেখানো হলো, চোখে আঙুল দিয়ে দেখানো যেটা বলে তেমনটা কিন্তু হয়ে গেল। এটা রাজনীতির জন্য খারাপ। ভবিষ্যতে যখন রাজনৈতিক সরকার ক্ষমতায় আসবে তখন রাজনৈতিক সংকটের সমাধান কিন্তু রাজনীতিকদের করতে হবে। তো আগে থেকে যদি এই বোঝাপড়াটা থাকতো এবং যেটা প্রত্যাশা ছিল যে বিএনপি যে আমাদের মধ্যে মৌলিক কোনো গুরুত্বপূর্ণ বিষয় একেবারে সাংঘর্ষিক কোনো পরিস্থিতি হবে না, এক ধরনের ঐকমত্য থাকবে। কিন্তু কই, জুলাই সনদ নিয়ে কমিশনের কাছে গেল, অধ্যাপক আলী রিয়াজের কাছে 8 মাস ধরে তারা বৈঠক করলো। ওই নিজেরা তো বৈঠক করলো না, নিজেরা তো বলতে পারতো যে আমরা এই পয়েন্টে ঐকমত্য হয়েছে, এর বাইরে আমাদের আর কোনো বক্তব্য নেই। এটা বললে ঐকমত্য কমিশনের কিছু করার ছিল, সরকারের কিছু করার ছিল? সরকার তো বলটা তাদের কোর্টে ঠেলে দিছিল, বলছিল যে 7 দিনের মধ্যে সমাধান করেন। 7 দিনের মধ্যে কি হলো? ডাক্তার তাহের কেবলমাত্র একদিন ফোন করলো, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাড়া দেননি। মানে এটা তো তার ব্যাপার না, এটা তার দলের ব্যাপার। পরদিন ডাক্তার তাহের বললেন যে যদি মানে আমাদের ডাকে সাড়া না দেয় তাহলে বিএনপি ডাকুক, আমরা যাবো। কিন্তু বিএনপি ডাকেনি। বিএনপি কেন ডাকেনি? বিএনপি হয়তো মনে করছে যে তাদেরকে এক ধরনের কোণঠাসা করে ফেলছে। এনসিপি এবং জামাত যেভাবে চায় সংবিধান উল্টায় পাল্টায় সবকিছু আইন করা, আইন কেমনে করবে এর ব্যাখ্যা নেই। বলে যে সাংবিধানিক আদেশ দিতে হবে, আবার রাষ্ট্রপতি চুপ্পু শেষ সই করলে হবে না, এমন সব কথাবার্তা যেগুলি কোনো ভিত্তি নেই। আপনারা জানেন যে একজন বিশিষ্ট আইনজ্ঞ, আইন বিশেষজ্ঞ স্বাধীন মালিক কি বলছে, যে আপনি পার্লামেন্ট ছাড়া যে আদেশ অধ্যাদেশ করবেন সব সাময়িক, এটা অস্থায়ী। আপনি একটা জরুরি প্রয়োজনে করলেন, কিন্তু ফাইনালি আপনাকে পার্লামেন্টে এটা আইন যদি না করেন এটা বাতিল হয়ে যাবে, অটোমেটিক বাতিল হয়ে যাবে, ওর কোনো ভিত্তিই নাই। তাহলে আপনি পার্লামেন্টের উপরে গুরুত্ব দিচ্ছেন না কেন? বলছেন না কেন পার্লামেন্ট নির্বাচনটা আগে হোক? সেটা পারলে তো পার্লামেন্টে ঠেলে দিয়ে প্রথম দিকে যখন কি জামাতের কোনো নেতা বললো যে গণভোট না হলে 26-এর নির্বাচন চোখে দেখা যাবে না, নাসিরউদ্দিন পাটোয়ারি কি বললো? বিএনপি 100 বছর চেষ্টা করলেও গণভোট বাতিল করতে পারবে না বা পিছাইতে পারবে না, এরকম কথাবার্তা। কই, এখন গণভোট হলো ঠিকই, এমন গণভোট হলো এমন সময়, এখন মনে করেন ঈদের দিনে আপনি যদি একটা বিয়ের আয়োজন করেন, অন্য কোনো উৎসব করেন, ঈদের দিন ওই উৎসব বা ওই অনুষ্ঠান টিকবে, চলবে, ওটার দিকে মনোযোগ থাকবে, সবার ঈদের দিকে নজর থাকবে। তো সংসদ নির্বাচনের দিন আপনি গণভোট, ওটার দিকে কারোর নজর থাকবে? তাও গণভোট যদি একটা পয়েন্টে হইতো যে ধরেন ইউনূস সরকার যে ক্ষমতায় আসলো এটা সঠিক না বেঠিক, তো বললো যে কেউ বলবে সঠিক, কেউ বলবে বেঠিক, একটা পয়েন্টে। কিন্তু আপনি এতগুলো পয়েন্ট, সেগুলো পয়েন্টে ববি হাজ্জাজ বলছিল যে এই রাজনীতিকরা দেশ চালাবে, তারাই তো বোঝে না, তাদেরকে পয়েন্ট টু পয়েন্ট ব্যাখ্যা করতে হয়েছে, অধ্যাপক আলী রিয়াজের কাছ থেকে শিক্ষা নিতে হয়েছে। তো যারা যে রাজনৈতিক দলের নেতারা যারা ঐকমত্য কমিশনে, তারাই তাদের বুঝতে 8 মাস লাগলো। সেখানে জনগণ গণভোটের দিন চট করে বুঝে হা নাতে কিভাবে মানে ভোট দেবে, তার মানে এটার 12টা বেজে গেল। তো 100 বছর চেষ্টা করা লাগে নাই, বিএনপির কোনো চেষ্টা ছাড়াই গণভোট কিন্তু একটা অটোমেটিক ভাবে এটা বিলুপ্ত হয়ে গেল। এই গণভোটের আর কোনো মানে দাম নাই। তাহলে এই যে রাজনীতিকরা যদি বসে তারা যদি করতো যে ইয়াস আমরা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছি, আমরা আন্দোলন করে আমরা মানে আজকে এই পর্যায়ে আসছি, সুতরাং আমরা আজকে আমাদের সিদ্ধান্ত হচ্ছে এই বিষয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমরা
আবার পুনর্বহাল করতে চাই। প্রধানমন্ত্রী 2 মেয়াদের বেশি থাকবে না। উচ্চকক্ষ হবে যেখানে ভোটের ভিত্তিতে প্রতিনিধি নির্বাচিত হবে। এই বিষয়গুলো যদি এরকম 7-8টা পয়েন্টে যদি তারা একত্র হয়ে যদি ইউনূস সরকারকে বলতো তাহলে ভালো হতো না। রাজনীতিকরা কখনোই আমি দেখলাম না যে একমত হয়ে, এখন আগে মনে করা হতো যে আওয়ামী লীগ বা শেখ হাসিনা মনে হয় বড় বাধা, কোথায়? এখন তো আওয়ামী লীগ, শেখ হাসিনা, জাতীয় পার্টি কেউ নাই, তারপরে আপনারা একমত হইতে পারলেন না। এটা কত বড় ব্যর্থতা। এই ব্যর্থতার গ্লানি নিয়ে আপনি সংসদ নির্বাচন করবেন, সংসদের পরে পার্লামেন্টে সেই ঐকমত্য হবে? আপনি ক্ষমতার আগে আপনি একসাথে হইতে পারলেন না। এখন নির্বাচনটা কত বড় সংঘাত মুখর হবে বা একটা বিরোধ মুখর হবে, আপনি চিন্তা করেন বিরোধপূর্ণ হবে, এটা চিন্তাই করা যায় না। এই তো মারমার কাট একটা অবস্থা হবে। আমরা তো চাই উৎসব মুখর নির্বাচন, ভোটাররা স্বাধীনভাবে ভোট দেবে। এখন এই তিক্ততা নিয়ে, নির্বাচনের আগের এই তিক্ততা নিয়ে আপনি নির্বাচন করবেন, নির্বাচনের পরে পার্লামেন্ট গঠন হবে, সরকার গঠন হবে, তাহলে সেই রাজনীতির যেই তিক্ততা সেটা কি কন্টিনিউ করবে না? তখন কি হঠাৎ করে সবকিছু ভুলে আপনারা সব ফ্রেশ হয়ে যাবেন? ফলে এই যে রাজনীতিকরা সমাধান করতে পারলো না, ইউনূস সরকারকে করতে হলো, যারা আসলে রাজনীতি বোঝেন না। এই ব্যর্থতা দায় রাজনীতিকদের নিতে হবে, রাজনৈতিক দলকে নিতে হবে, এবং রাজনীতিতে একটা গভীর সংকটকে তো তৈরি করলো শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগ। আমরা সবসময় শুনি যে কোনো মানুষ যদি রাজনীতি করতে চায় তাহলে তাকে এক্সপিরিয়েন্সড হইতে হয়, রাজনীতি শিখতে হয়, বা রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করতে হয়। রাষ্ট্রবিজ্ঞানে যদি পড়াশোনা করেন, মানে পলিটিক্যাল সায়েন্সে যদি আপনি পড়াশোনা করেন, তো রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে জানলে আপনি রাজনীতিতে ভালো করতে পারবেন। কিন্তু যারা রাজনীতি করে নাই কোনো দিন, তারা কি রাজনীতি করতে পারে না? এমনকি কোনো কথা আছে যে যারা রাজনীতির বংশানুক্রমভাবে রাজনীতিবিদ হবে বা ছোটোবেলার থেকে রাজনীতি দলের সাথে মিলেমিশা করবে এবং ধীরে ধীরে সে একজন পাক্কা রাজনীতিবিদ হয়ে উঠবেন, এমন তো কোনো কথা নাই। রাজনীতি না করেও কিন্তু বড় রাজনীতিবিদ হওয়া যায়। আমরা যদি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কথা ধরি, উনি পড়াশোনা করছেন অর্থনীতিতে, উনি কিন্তু রাজনীতি বা রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেন নাই। তারপরে উনি হঠাৎ করেই বাংলাদেশের এই পরিস্থিতিতে উনি রাজনীতিতে নামছেন। আমি রাজনীতি বলবো এই জন্য যে এই রাজনীতি তো কিছু প্রয়োজন, একটা রাষ্ট্র চালানো তো সম্ভব নয়, তাই নয় কি? তো উনি রাজনীতিতে যখন আসছেন তখন সবাই বলছেন যে এই ভদ্রলোক অর্থনীতিতে পড়াশোনা করছে, গ্রামীণ ব্যাংক নিয়ে কাজ করছে, হ্যাঁ জানি উনি নোবেল লরিয়েট, বাট রাজনীতির তো উনি কিছুই জানেন। উনি কী করে দেশ চালাবেন? দেশ চালিয়েছেন, মন্দ ভালো চালিয়েছেন, ভালোই বলবো। আমি যদি তার সাপোর্ট না করেও বলি যে বাংলাদেশের যে ক্রান্তিকালে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণ করেছিল, আপনারা যদি যে কোনো বিপ্লবী দেশের ইতিহাস দেখেন, আমি বারবারই ফরাসি বিপ্লবের উদাহরণটা দিই। ফরাসি বিপ্লবের পর 15 বছর লেগেছিল ফরাসিকে, ফ্রান্সকে একটা জায়গায় আনতে। সে নেপোলিয়ান বুনাপেট আসবার আগ পর্যন্ত ফরাসিতে যে কত লক্ষ লোক মারা গেছে, দুর্ভিক্ষ, অর্থনৈতিক মন্দা, সব কিছু মিলিয়ে সন্ত্রাস, বিভিন্ন রকম সমস্যা, 15 বছর কেটে গেছে। আমাদের দেশে 14 মাস কেটেছে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস 14 মাস দেশটাকে শাসন করছে। এর মধ্যে অনেক সমস্যা ছিল, আমরা জানি, অনেক বদনামও হয়েছে ওনার নামে, অনেক সময় উনি আনসাকসেসফুল হয়েছেন। কিন্তু আপনি যদি মোটা দাগে হিসাব করেন, একটা হিসাব করেন, যোগ বিয়োগ যদি মিলান, তাহলে আপনাকে বলতেই হবে, আপনি যে দলই করেন, আপনি যে ভাবনার মানুষই হন, আপনাকে বলতেই হবে যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস হ্যাভ ডান ওয়েল, উনি ভালোই করেছেন এই কতদিন। সবচেয়ে বড় কথা, আমাদের দেশের বড় সমস্যা হলো রাজনীতিবিদরা বা সরকারের প্রধানে যারা থাকেন বা সরকারে যারা থাকেন, তারা প্রচুর অর্থ লোপাট করেন, যেটা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় করা হয়নি। কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা আছে, যদি কেউ করেও থাকে মনে রাখতে হবে কেউ কিন্তু রেহাই পাবে না। এর মধ্যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম নেই। ওনার নামে যেগুলো রটনা করা হয়েছে, উনি ওই গ্রামীণ ম্যান পাওয়ারের লাইসেন্স দিয়েছে, ইউনিভার্সিটির লাইসেন্স দিয়েছে, ভাই লাইসেন্সই তো নিয়েছে। যদি নিয়ে থাকে, আমি জানি না সত্য মিথ্যা, যদিও আমরা এখনো এর কোনো দালিলিক প্রমাণ পাইনি, যদি নিয়েও থাকে এমন তো কোনো কিছু করে, লাইসেন্সই তো নিয়েছে। উনি তো আর কোটি কোটি ডলার বিদেশে পাচার করেন নাই, তাই নয় কি? যাক, আসল প্রসঙ্গ হলো প্রফেসর ইউনূস কেমন রাজনীতিবিদ। আমরা বহুদিন যাবৎ বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারের বিভিন্ন কন্টেন্টে বলে আসছি বা দেখে আসছি বা শুনে আসছি, এবং আমিও বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস পাক্কা খেলোয়াড়, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস খিলাড়ি নাম্বার 1, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস খাতারনাক খেলোয়াড়। এই ধরনের উপাধি কিন্তু তাকে দেওয়া হয়েছে বিভিন্ন সময়, যে কোনো একটা ভালো কাজের সময় হোক বা যে কোনো একটা টার্নিং পয়েন্টের সময়। আসলে কি উনি তাই? আসলে কি উনি পাক্কা খেলোয়াড়? আসলে উনি খতরনাক খেলোয়াড়? আসলে উনি খিলাড়ি নাম্বার 1? হ্যাঁ, আপনাকে স্বীকার করতেই হবে। দেখেন, এই যে পরশুদিনের ভাষণটার পরে বাংলাদেশের যে একটা টালমাটাল অবস্থা ছিল, যে এই ভাষণের পর এখন এই যে দলগুলা কোন রিয়াকশন দেবে। প্রথম দিন সেই ভাষণের পরে তো সালাউদ্দিন সাহেব একটা বিরাট রিয়াকশন দিয়ে দিল যে ওনারা খুশি না, ওনারা এইটা বলতে চাইলো যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সেই জুলাই সনদ নিয়ে প্রতারণা করছে বলে একাতুল কালাম কাণ্ড। বিএনপি খুশি না, বিএনপির সাথে প্রতারণা হয়েছে। যে সনদে সালাউদ্দিন সাহেব বা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সাইন করছে, এটাকে উল্টাইয়া দিছে, হি ইজ এ ব্লাডি প্রতারক। জামাত চুপচাপ রইল, বললো আমরা কালকে জানাবো। এনসিপি কোনো কথাই বললো না, ওনারা গবেষণা নিয়ে আসেন, ওনারা গবেষণা করতেছেন। একটা দিন যাওয়ার পর, গতকালকে যখন দুপুরবেলায় সালাউদ্দিন সাহেব বললেন, এবং উনি এটাও বলেছিলেন তখন যে রাতে আমাদের স্ট্যান্ডিং কমিটির মিটিং হবে, যেখানে সভাপতিত্ব করবেন তারেক রহমান সাহেব, তারপর আমাদের রিয়াকশন জানাবো।
সেই রিয়াকশন ছিল টোটালি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের। ফলে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাধুবাদ জানানো হয়েছে, ধন্যবাদ জানানো হয়েছে, তার মানে বিএনপি খুশি। রইল জামাত ইসলাম। জামাত ইসলাম গতকালকে একটা মিটিং করেছে, মিটিং করে মৃদু প্রতিবাদ করেছে বা আহ্বান জানিয়েছে যে আপনি যেটা করেছেন জনগণ সেটাকে ন্যায়নি পুনর্বিবেচনা করবার আহ্বান জানাচ্ছি। মানে এই গণভোটটা আগানো যায় কিনা, আহ্বান শব্দের অর্থ তো আপনারা বুঝছেন, এটাকে মৃদু প্রতিবাদ বলা যায়। কোনো রকম প্রতিবাদ বেসিক্যালি জামাত ইসলাম করে নাই, তার মানে ইনডাইরেক্টলি জামাত ইসলামও চুপ। রইল এনসিপি তো অনেক কথাই বলছিল যে জুলাই সনদে স্বাক্ষর করবো না, জুলাই সনদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাইন করতে হবে। সেটা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস করেন নাই। কী কারণে করেন নাই, করে কি ভুল করেছেন না ভালো করেছেন সেটা নিয়ে আমি একটা ভিডিও গতকালকে করছি, দেখে নিতে পারেন, লিঙ্কে দিয়ে দিব। তো মেইনলি হলো যে উনি এমন একটা খেলা খেললো, মানে আসলে উনি একটা নাম্বার 1 খিলাড়ি বা খিলাড়ি নাম্বার 1 বলা যায়। কারণ কি দেখেন, বাংলাদেশের এই বাঘা বাঘা দলগুলো যারা এতদিন মাঠ কাঁপায়া রাখছে, জামাত ইসলাম তো এই কথাও বলছে যে 16 তারিখের পরে যমুনার সামনে অবস্থান নেব, গণভোট আগে দিতে হবে, নইলে এই দেশে ইলেকশন হবে না, নইলে 26-এর আগে কোনো ইলেকশন নাই এই দেশে। এরকম কথা জামাত বলে নাই, আজকে কেন বলছে না? অনেকেই বলতেছেন জামাত বোধহয় রাজনীতিতে ভুল করলো, কারণ এইভাবে যে মেনে নিল জামাত সব কিছু, এটা জামাতের জন্য কি লাভ না লস? আপনারা যারা জামাতকে ফলো করেন একটু হিসাব করে দেখেন। এখানে কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে গতকালকের ভাষণ টোটালটা বিএনপির পক্ষে ছিল, এটা বোঝাই যায়। হ্যাঁ, জামাতের পক্ষেও ছিল, জামাতকে আমরা এমন করে বলতে পারবো না যে জামাতকে ঠকিয়েছেন বা বিএনপিকে জিতিয়েছেন, উনি উইন উইন সিচুয়েশনে রেখেছেন। আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম, কেউ ফিরে না খালি হাতে, সবাইকে খুশি করে দিয়েছেন। জামাতের যে দাবিটা ছিল পিয়ার পদ্ধতি, আমাদের কিন্তু পিয়ার পদ্ধতি দুইখানেই ছিল, মানে নিম্নকক্ষ উচ্চকক্ষ। ওনারা নিম্নকক্ষ থেকে অনেক আগেই সরে আসছেন। এর পিছনে অনেকে অবশ্য বলেন যে জামাত তাকে নেগোসিয়েশন করতে গেছিল, যা অ্যাকচুয়ালি বিএনপিকে চাপে রাখছে, এর জন্য 2 কক্ষের কথা বলছে, আসলে ওনারা উচ্চকক্ষ চায়। এগুলো সব বোগাস কথা। জামাত বিএনপির সাথে গাঠবন্ধন করবে না বা একাত্তা হবে না, এটা সবাই জানে। এগুলো মুখরোচক আলোচনা, বহুত কিছুই লড়তেছে যে এনসিপি জামাতের পিছনে দৌড়াইতেছে, এনসিপি বিএনপির কাছে যাচ্ছে, বিএনপি 20টা সিট দিয়ে দিয়েছে। এগুলো কোনো ভিত্তিহীন আলোচনা করে লাভ নাই। মূল আলোচনা হলো যে জামাতে ইসলাম অনেক হুমকি দামকি দিছিল, কিছুই করলো না, সব কিছু মাইনে নিল। বিএনপি অনেক কিছুই বলছিল, কিছুই করলো না, সব কিছু মাইনে নিল। এনসিপি অনেক কথাই বলছে, এইটা করতে দেওয়া হবে না, ওইটা করতে দেওয়া হবে না, কিছুই বলে নাই, মাইনা নিছে। তাহলে কি আপনি নির্দ্বিধায় বলতে পারেন না যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো বড় রাজনীতিবিদ বাংলাদেশে দ্বিতীয় নাই? তার মানে কি আপনি এটা বলতে পারেন না যে রাজনীতি করতে হলে রাষ্ট্রবিজ্ঞানে পড়তে হবে, রাজনীতি করতে হলে রাজনৈতিক বংশে জন্মগ্রহণ করতে হবে, বা রাজনীতি করতে হলে ছোটবেলা থেকে রাজনীতির সে বড় নেতাদের পিছনে ঘুরতে হবে? নট নেসেসারিলি। এটা হলো ব্রেইন, এটা হলো মাথা। আল্লাহ তাআলা এই যে ব্রেইনটা দিছে না, সবাইকে একরকম দেয় না। ইউনূস সাহেবকে স্পেশাল একটা ব্রেইন দিছে। নইলে একবার ভাবেন তো কি টালমাটাল অবস্থা ছিল 13 তারিখের আগে। একটা ভাষণ দিয়ে সব ঠান্ডা করে দিছে না? একটা দল কি কোনো প্রতিবাদ করতে পারছে? একটা দলকে কোনো হুমকি দাম কি করতে পারছে? যে আমাদের এখন নরম সুরে বলতেছে আমরা 16 তারিখ ওনার সাথে বসবো, বেশি জোরে কথা বলতেছে না কেউই। কারণ সবাই ভাবতেছে যে যদি বেশি জোরে কথা বলে যদি উনি রাগ করেন, ওনাকে সবাই এখন ভয় পাচ্ছেন। কিন্তু আমি শেষাবধি একটা কথাই বলবো, জামাত ইসলামের কাছ থেকে, জামাতের যারা অনুসারী, ইনক্লুডিং মি, মানে আমার মতো যারা অনুসারী, তারা কিন্তু এরকম নীরব প্রতিবাদ আশা করি নাই। আমরা জামাতের কাছ থেকে অন্য কিছু আশা করেছিলাম। নির্বাচনটা মানে গণভোটটা যদি নির্বাচনের আগে হতো তাহলে কিন্তু সবচেয়ে বেশি লাভবান হতো জামাত। অবভিয়াসলি ইউনূস সাহেব, অবভিয়াসলি এনসিপি। কিন্তু জামাত কোন নীতিতে চলছে? তারা হয়তো তাদের রাজনীতিতে চলছে, তারা নিশ্চয়ই অনেক কিছু বোঝেন, অনেক কিছু জানেন। কিন্তু অনেকেই আবার বলছে জামাত তলে তলে কিছু একটা করবার চিন্তা করতেছে। দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন। শোনার পরে কি জানলেন বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেল নাশিদ ইসলামিক মিডিয়া সেন্টারে এখনো যারা সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম আপডেট খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।